ক্রিকেট শুরু করার ব্যাপারে আইসিসির বেঁধে দেয়া নিয়মগুলো বোলারদের জন্য চ্যালেঞ্জিং হবে। তাছাড়া নিয়মগুলো অনেকটা ব্যাটিং ফ্রেন্ডলি বলে মনে করেন টাইগার পেসার রুবেল হোসেন। উইকেট মাঠে ফেরাতে আইসিসির দেয়া নিয়মগুলোকে সাধুবাদ জানিয়েছেন উইকেট রক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। আর সব নিয়ম মেনে ক্রিকেটে ফিরতে মুখিয়ে অনূর্ধ্ব ১৯ দলের বিশ্বকাপ জয়ী ক্রিকেটার সাদাত হোসেন। করোনা ভাইরাস বদলে দিয়েছে গোটা পৃথিবীটা। জীবন যেখানে শঙ্কায়, খেলাধুলা তো বিলাসিতা। তবে আবেগের আরেক নাম ক্রিকেট তো আর থেমে থাকতে পারে না। মাঠে ফিরতে পরিবর্তন এসেছে ক্রিকেটের নানা নিয়ম কানুনে। মুখের লালার মাধ্যমে সবচেয়ে বেশি ছড়ায় করোনা ভাইরাস। গুঞ্জন সত্যি করে আইসিসি নিষিদ্ধ করলো ক্রিকেট মাঠে লালার ব্যবহার। কিন্তু যুগ যুগ ধরে ব্যবহার করে আসা এই অভ্যাসের কারণে কি বিপাকে পড়তে হবে বোলারদের? টাইগার পেসার রুবেল বলছেন এমনটাই। আমরা যে বলে থুতুটা ইউজ করতাম, এটা দ্বারা আমরা বোলিং এর ক্ষেত্রে আমরা বলে বলটা খুব ভালো মতো শাইন করতে পারতাম। প্লাস হচ্ছে আমরা বলটাকে রিভার্স সুইং হিসাবে খুব ভালো কার্যকারিতা ছিল। তাই এখন এটা যেহেতু বন্ধ করে দেওয়া হচ্ছে, তো এটার দ্বারা যে আমরা বেস বলার হয়তো বা শুধুমাত্র ঘামটা ইউজ করতে দেওয়া হবে, এটাই আইসিসি থেকে জানানো হয়েছে। তো এইটা দ্বারা যে বলটা কিভাবে কতটুকু শাইন হবে বা এই বলটা কতটুকু রিভার্স সুইং হবে বা বলটা দ্বারা কতটুকু কার্যকারিতা পাবে বেস বলাররা, আসলে এটা সময়ের উপর এখন অপেক্ষা করছে। হয়তো একটা দুইটা ম্যাচ খেললে এটা প্র্যাকটিক্যালি বোঝা যাবে। সব নিয়ম কানুন ব্যাটসম্যানদের সুবিধা অনুযায়ী হচ্ছে বলে মনে করেন রুবেল। ব্যাটসম্যান কেন্দ্রিক ইন্টারন্যাশনাল ক্রিকেটটা হয়ে যাচ্ছে, বিশেষ করে আউট গ্রাউন্ড ফিল্ড ছোট করে দেওয়া হচ্ছে, উইকেটে তেমন কোনো হেল্প থাকছে না। তারপর হচ্ছে বলারদের জন্য খুবই ডিফিকাল্ট, এখন আবার থুতুটা ইউজ করতে দেওয়া হচ্ছে না। তো সবকিছুই আসলে মেইনলি ব্যাটসম্যান কেন্দ্রিকই হচ্ছে। এদিকে লম্বা সময় ধরে ঘরে বসে থেকে অস্বস্তিকর সময় পার করছেন ক্রিকেটাররা। আবারও মাঠে ফিরতে মুখিয়ে তারা। নতুন নিয়মে চলাটা কিছুটা কঠিন হলেও শারীরিক সুস্থতা বজায় রেখে আবারও মাঠে ফিরতে আইসিসির নতুন নিয়ম কানুনগুলোকে স্বাগত জানিয়েছেন তারা। যে কোনো কিছুর বিনিময়ে ক্রিকেটটা আবার মাঠে ফেরা অত্যন্ত জরুরি, এবং আমি অবশ্যই আশা করব যে স্বাস্থ্যবিধি মেনে আমরা এটাকে অবশ্যই সাধুবাদ জানাবো, যেহেতু এটা আমাদের সতর্কতা এবং স্বাস্থ্যবিধির সাথে সংশ্লিষ্ট। এবং আমি আশা করব যে ইনশাল্লাহ যদি আস্তে আস্তে সিচুয়েশন ভালো হয়ে যায়, তখন আমরা আবার আমাদের আগের নিয়মে ফেরত আসতে পারবো। অনেকদিন যাবত আমরা ক্রিকেট থেকে বাইরে আছি, আসলে আমাদের এই সব কাজগুলো অবশ্যই করা দরকার। আর এই নিয়মগুলো যদি মেনে চলতে পারি, অবশ্যই আমাদের আশা করি কোনো প্রবলেম হবে না। আইসিসি যা নিয়ম অবশ্যই খুব ভালো। মাঠে ফিরতে এসব নিয়মকানুন কঠোরভাবে মানতে হবে বোর্ডগুলোকে। এই ব্যাপারে সতর্ক করছে আইসিসি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। ঝুলে আছে এশিয়া কাপের ভাগ্য। করোনা সংকটের পাশাপাশি ভেন্যু নিয়েও চলছে টানাপোড়েন। এর মাঝে এবার আসর আয়োজনে সবুজ সংকেত পাওয়ার কথা জানালেন লঙ্কান ক্রিকেট বোর্ডের সভাপতি শাম্মী সেফা। ওদিকে ক্রিকেটে নতুন কিছু আইনের অনুমোদন দিয়েছে আইসিসি। তবে ক্রিকেটের উন্মাদনা টিকিয়ে রাখতে আরও একটি আইনের পরামর্শ দিলেন সচিন টেন্ডুলকার। করোনা পরিস্থিতিতে ইংল্যান্ড সফরের আগে অনুশীলন ক্যাম্প করতে চেয়েও পারছে না পাকিস্তান। ক্রিকেট বিশ্বের এমন কিছু খবর নিয়েই এবারের প্রতিবেদন। সদ্য সমাপ্ত এসিসির বৈঠকে প্রথমবারের মতো যোগ দিয়েছিলেন প্রভাবশালী বোর্ড বিসিসিআই এর সভাপতি সৌরভ গাঙ্গুলি এবং সম্পাদক জয় শাহ। পিসিবির পক্ষ থেকে ছিলেন এহসান মানি এবং নির্বাহী ওয়াসিম খান। স্বাভাবিকভাবেই সভায় সবচেয়ে আলোচিত বিষয় ছিল এশিয়া কাপের ভাগ্য, কিন্তু সেখানেই কেন যেন নিশ্চুপ ছিল পুরো সভা পরিষদ। মূলত বিশ্বকাপের আগে একই ফরম্যাটে আয়োজন করা হবে এশিয়া কাপের আসর, এরকম একটা চিন্তাভাবনাই ঝুলিয়ে দিয়েছিল এবারের আসরটিকে। তার উপর ভেন্যু হিসেবে পাকিস্তানের নাম আসাটাও একটা বিশাল সমস্যা। এই অঞ্চলে ভারত পাকিস্তান রাজনৈতিক বৈরিতাই যার প্রধান। তবে ভেন্যু সমস্যার একটা সমাধান হয়েছিল। দুবাইকে ধরা হচ্ছিল সম্ভাব্য স্বাগতিক হিসেবে। সেখানে এবার নতুন মন নিল এশিয়া কাপের ভাগ্য। শ্রীলঙ্কার প্রভাবশালী দৈনিক সিলন টুডের খবর, লঙ্কা ভূমিও প্রস্তুত এশিয়া কাপ আয়োজনে। আর সংবাদের সূত্র হিসেবে ব্যবহার করা হয়েছে স্বয়ং শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড সভাপতি শাম্মী সিলভার নাম। সিলভার বরাত দিয়ে বর্তমান বৈশ্বিক করোনা পরিস্থিতিতেও শ্রীলঙ্কার অবস্থা তুলনামূলক ভালো থাকায় পিসিবি ওই প্রস্তাবে সাড়া দিয়েছে বলে জানানো হয়েছে সংবাদটিতে। এই মুহূর্তে তাই আয়োজনের সম্ভাব্যতা এবং স্বাস্থ্যবিধি নিয়ে কাজ শুরু করে দিয়েছে দেশটি। করোনা ভাইরাস বদলে দিয়েছে পুরো ক্রিকেটের চেহারাটাকে। একের পর এক নতুন নতুন নিয়ম উড়ে এসে জুড়ে বসছে জেন্টলম্যান গেমে। ইতিমধ্যে অনুমোদন পেয়েছে 5টি পরিবর্তন। তবে এর মাঝে একটি আইন নিয়ে আলোচনা সমালোচনা যেন থামছেই না। বলে থুতু বা লালার ব্যবহারের নিষেধাজ্ঞা কোনোভাবেই মেনে নিতে পারছেন না বোলার। কিন্তু স্বাস্থ্য সুরক্ষার কথা ভেবেই কঠিন এই নিয়মটাকে আপাতত চূড়ান্ত করে ফেলেছে আইসিসি। লালা ব্যবহার করতে না দিলে ভ্যাসলিন বা মোমের চাহিদা জানিয়ে আসছিল অনেক পেসাররাই, কিন্তু সেখানেও কর্ণপাত করেনি ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তাই হয়তো এবার একটি নতুন ভাবনা নিয়ে সামনে এলেন ভারতীয় ক্রিকেট ঈশ্বর সচিন টেন্ডুলকার। অস্ট্রেলীয় সাবেক পেসার ব্রেট লির সঙ্গে এক ভিডিও আলাপচারিতায় টেস্ট ম্যাচের উন্মাদনা ধরে রাখতে নতুনই পরামর্শ দিলেন সচিন। তার মতে শুধুমাত্র ঘাম ব্যবহার করে বল উজ্জ্বল রাখা সম্ভব না। সেক্ষেত্রে বোলারদের আধিপত্য ধরে রাখতে হলে টেস্ট ম্যাচে 80 ওভারের পরিবর্তে 50 ওভারের পরই নতুন বল দেওয়ার নিয়ম চালু করতে বললেন তিনি।
করোনা পরিস্থিতিতে ক্রিকেট মাঠে ফেরাতে উন্মুখ বিভিন্ন দেশ। ঘরের বাইরে সিরিজ খেলতে যেতেও প্রস্তুতি নিচ্ছে অনেকে। সেই দেখা দেখি কিনা ইংল্যান্ড সফরের জন্য অনুশীলন ক্যাম্প করার চিন্তা করেছিল পাকিস্তান। তবে তা করতে গিয়ে একের পর এক সমস্যার সম্মুখীন হচ্ছে এশিয়ার দেশটি। লাহোরে ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে খেলোয়াড়দের আবাসিক ক্যাম্প করতে চেয়েছিলেন মিসবাউল হক, কিন্তু 40 জনের বহরের জন্য পর্যাপ্ত কক্ষ ব্যবস্থা করা যায়নি এনসিএতে। পরে একটি হোটেল ভাড়া করার কথা উঠলেও দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বাতিল হয়ে যায় সেই চিন্তাও। তাই আপাতত অনুশীলন ক্যাম্পটাকেই বাতিল করে দিতে হচ্ছে পাকিস্তানকে। জুলাই মাসের প্রথম সপ্তাহে ইংল্যান্ড যাওয়ার কথা রয়েছে বাবর আজমদের। প্রতিবেদনটি শেষ করব অভিনব এক সংবাদ দিয়ে। ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করতে চায় যুক্তরাষ্ট্র, যদিও 50 ওভারের মূল আসন নয়, ট্রাম্পের দেশের চাহিদা 2023 টি-20 বিশ্বকাপের স্বাগতিক হওয়া। তবে এককভাবে এখনো সে সক্ষমতা না থাকায় ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যৌথভাবে আইসিসি ইভেন্টের আয়োজক হতে প্রস্তুতি নিতে শুরু করেছে তারা। আইসিসির এফডিপি অনুযায়ী 2022 পর্যন্ত বিশ্বকাপের আয়োজক চূড়ান্ত করা আছে। 2023 নিয়ে এখনো কোনো চিন্তা নেই ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার। এই সুযোগটাই নিতে চাচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। এবার খেলার সময়ে বিশেষ আয়োজনে থাকছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের সুপার ভিক্টরির স্মৃতিচারণ। অসাধারণ এক জয়, সাকিবের অনবদ্য ব্যাটিংয়ে ক্যারিবিয়ান দৈত্যবধ। এরপরই 2019 ইংল্যান্ড বিশ্বকাপে খেলার স্বপ্ন মসৃণ হয়েছিল বাংলাদেশের, কিন্তু শেষটাই সেমিতে না খেলা হলেও এ পর্যন্ত আইসিসি বিশ্বকাপে যতগুলো জয় এসেছে তার মধ্যে ক্যারিবিয়ানদের বিপক্ষে এই জয়টি বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের হৃদয়ে আলাদাভাবেই গাঁথা থাকবে। হতাশায় পড়া ইংল্যান্ড বিশ্বকাপের একটি চমকপ্রদ বিজয়ের পুরনো গল্প নতুন করে দেখব এবারের প্রতিবেদনে। সেদিন সামারসেটের আকাশটা চকচকে ছিল, দারুণ উপভোগ্য এক সকালের দেখাও মিলেছিল। ক্যারিবিয়ানদের এদিন বাংলাদেশ হারাতে পারলে সেমিফাইনালে খেলার স্বপ্ন আরো উজ্জ্বল হবে। জিততেই হবে এই জেদ নিয়ে মাঠে নেমেছিল টাইগাররা। টস ভাগ্যটাও পক্ষেই থাকলো। আসলে আমি, আপনি, আমরা সবাই জানি সেদিনের গল্পটা। তবে কিছু মধুর জয়ের গল্প বারবার দেখলে কিংবা শুনলে বিরক্ত তো আসবার কথা নয়। তাই আরো একবার বলছি, দেখানোর চেষ্টা করছি। প্রতিপক্ষের দৈত্যর মতো উঁচু ব্যাটিং লাইন আপ মাথায় রেখে বোলিংয়ের সিদ্ধান্ত টাইগারদের। মাশরাফি রাস্তার প্রতিদান দিলেন তরুণ সাইফুদ্দিন। গেল নামক আতঙ্ককে প্যাভিলিয়নে পাঠিয়ে সকালের শুরুতেই উল্লাসে মাতল বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে নামলেই যেন অপ্রতিরোধ্য হয়ে ওঠেন শাই হোপ। তার সাথে এভিন লুইসের বাউন্ডারি আর ওভার বাউন্ডারিতে স্কোরবোর্ডে রান উঠছিল হু হু করে। পরের দিকে হেটমায়ার আর হোল্ডারদের গা জ্বালানো ব্যাটিংয়ে গ্যালারিতে থাকা লাল সবুজের সমর্থকদের স্বপ্ন কিছুটা হলেও ছেদ পড়েছিল, কারণ ক্যারিবিয়ানদের স্কোরটা ততক্ষণে গেছে 321 রানের বিশাল সংগ্রহের ঘরে। 322 রান করলেই বিশ্বকাপে সেমিফাইনালে খেলার স্বপ্নের সলতেটা জল জল করবে। এমন সমীকরণে ব্যাটিংয়ে তামিম সৌম্যর শুরুটা মন্দ নয়, কিন্তু ইংল্যান্ড বিশ্বকাপে দেখেছেন তো সবাই তামিম কিংবা সৌম্য প্রত্যাশার প্রাপ্তি কতটা মিলাতে পেরেছিল। এমনকি এই ম্যাচও পারেননি মিস্টার ডিপেন্ডেবলও। 133 রানে 3 উইকেট হারিয়ে বাংলাদেশের জয়ের স্বপ্ন বিষাদে পরিণত হবার অপেক্ষায়। প্রেস বক্স থেকে শুরু করে ভিআইপি লঞ্চ কিংবা গ্যালারিতে থাকা সাংবাদিক, দর্শক, বোর্ড কর্তারা ধরেই নিয়েছিল ম্যাচটা হেরে যাচ্ছে বাংলাদেশ। কিন্তু ক্রিকেট বিধাতা ম্যাচের চিত্রনাট্য লিখেছিলেন শুধুই বাংলাদেশের নামে। তা বোঝা গেছে সময় যতটা গড়িয়েছে। টনটনের 22 গজের ক্রিকেট ক্যানভাসে ভিন্ন গল্প রচনার এদিনের নায়কের নামও সাকিব আল হাসান। 16 কোটি ক্রিকেট সমর্থকদের প্রত্যাশা মিটিয়েছেন সাকিব আপসীন ব্যাটিংয়ে। হাঁকিয়েছেন এ ম্যাচে ইংল্যান্ড বিশ্বকাপে ব্যাক টু ব্যাক সেঞ্চুরির নতুন গল্প রচনা করে। হ্যাঁ, সাকিবের ছায়ায় হয়তো কিছুটা ঢাকা পড়েছিলেন লিটন দাস। ক্রিকেট গ্রামারের সব শটে দেখা মিলেছিল লিটনের ক্লাসিক ব্যাটিংয়ে। একটা সময় টাইটানিক জাহাজের মতো ডুবতে থাকা বাংলাদেশের স্বপ্নটাকে তীরে নিয়ে আসেন সাকিব আর ওই লিটন মিলে। এই দুয়ের ব্যাটিং প্রাণ ভরে উপভোগ করেছে সবাই। মুগ্ধ হয়েছে বাংলা, দগ্ধ হয়েছে ক্যারিবীয়রা। সাকিব লিটন দুজনেই অনবদ্য ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছিঁড়েছেন। 51 বল হাতে রেখে 7 উইকেটের বিশাল জয়ে বাংলাদেশের স্বপ্ন টিকে থাকার বিপরীতে আসরে ওয়েস্ট ইন্ডিজের স্বপ্ন ফিকে হয়ে যায়। কিন্তু শেষ পর্যন্ত বিশ্বকাপে সেমিফাইনালে খেলার স্বপ্নটা অধরাই থেকে যায় টাইগারদের। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ। দেখছেন খেলার সময়, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত খেলার সময়ে। জয়ের জন্য শেষ বলে দরকার 2 রান। ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কৌরের স্ট্যাম্প সোজা ডেলিভারি মিড উইকেটে ঠেলে দিয়ে টাইগার্সদের লক্ষ্যে পৌঁছে দিলেন জাহানারা। দেশের ক্রিকেটে আসলো প্রথম বহুজাতিক টুর্নামেন্টের ট্রফি। 6 বারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে গতকাল এশিয়া কাপ জয়ের 2 বছর পূর্তিতে শুভেচ্ছা জানিয়েছেন এই কীর্তির নেপথ্যের কারিগর নাজমুল আবেদিন ফাহিম। আর ভবিষ্যতে আরও বড় বড় সাফল্য এনে দেওয়ার প্রতিশ্রুতি জাহানারার।
of Bangladeshi women cricketer. আর নয় তীরে এসে তরি ডোবার গল্প, আর নয় হাল ছেড়ে দেওয়া। চাপ সামলাতে শিখে গেছে বাংলাদেশ, যা তখনও করে দেখাতে পারেনি টাইগাররা, তাই করে দেখিয়েছিল বাংলার বাঘিনীরা। টুর্নামেন্টে টানা 6 আসরের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে এশিয়া কাপে প্রথমবার ফাইনালে উঠেই শিরোপা উঁচিয়ে ধরেছিল সালমা খাতুনের দল। কেবল নারী ক্রিকেটে নয়, দেশের ক্রিকেটে তখনও পর্যন্ত সেটিই ছিল সর্বোচ্চ অর্জন। টুর্নামেন্ট জুড়ে মাঠে রুমানা, নিগার, জাহানারাদের দাপট দেখেছিল বিশ্ব। তবে এই ইতিহাস সৃষ্টির নেপথ্যের এক বড় কারিগর দলটার তৎকালীন ম্যানেজার। ইতিহাস গড়ার দিনটাই জয়িতাদের শুভেচ্ছা জানাতে ভোলেননি নাজমুল আবেদিন ফাহিম। 2 বছর আগে এই দিনে আমাদের নারী ক্রিকেট দল এশিয়া কাপ জয়লাভ করেছিল। এশিয়া কাপ সংশ্লিষ্ট সকল খেলোয়াড় এবং কর্মকর্তাদের আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। টুর্নামেন্টটা কিন্তু খুব সহজ ছিল না, কারণ টুর্নামেন্ট শুরু হওয়ার আগে কিন্তু এই দল কিন্তু অনেকগুলো জয় নিয়ে কিন্তু এখানে আসেনি, এবং টুর্নামেন্ট শুরুতেও কিন্তু রিলেটিভলি উইকার শ্রীলঙ্কার বিরুদ্ধে কিন্তু পরাজিত হয়েছিল দলটা। নিশ্চয়ই মনে আছে সেই টানটান উত্তেজনার কথা। শেষ বলে দলের প্রয়োজন 2 রান, আর ক্রিজে থাকা সালমা জাহানারা দুজনই খেলেনি একটা বলও। যে চাপের পরীক্ষায় দুবার অকৃতকার্য হয়েছিল সাকিব, তামিম, মুশফিকরা, সেই চাপটা কি অনায়াসেই যেন সামলে নিয়েছিলেন নারী দলের পেসার জাহানারা। কিভাবে করেছিলেন জানিয়েছেন নিজ মুখে। মাঠে সালমাপুর সঙ্গে ওটাই ডিসকাস করেছি যে যাই হোক ব্যাটে বল লাগবে, আমরা শুধু 2 রানের জন্য দৌড়াবো, বল মারতে হবে, দৌড়াতে হবে, জাস্ট সিম্পল। এবং আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে সেটা আমরা হতে পেরেছিলাম। বোলিংয়ে 2 উইকেট শিকার আর ব্যাট হাতে দায়িত্বশীল 23 রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছিলেন রুমানা আহমেদ। জুমান সাদিক, জ্যাভলিন, সময়। এবার ফুটবল প্রসঙ্গ। বসুন্ধরা কিংসকে চ্যাম্পিয়ন করেই বাংলাদেশ থেকে বিদায় নিচ্ছেন বিশ্বকাপ খেলা দানিয়েল কলিন্দ্রেস। কোস্টারিকান ফরওয়ার্ডের সঙ্গে চুক্তি বাড়াচ্ছে না বসুন্ধরা কিংস। অক্টোবর পর্যন্ত খেলা না থাকায় এমন সিদ্ধান্ত চ্যাম্পিয়নদের। বাংলাদেশকে মিস করবেন যাওয়ার আগে জানিয়ে গেছেন কলিন্দ্রেস। এশিয়ার বেশ কিছু ক্লাব এবং নিজ দেশ থেকে খেলার অফার পেয়েছেন বলেও জানান তিনি। এদিকে এএফসি কাপের আগে নতুন রিক্রুটের খোঁজে বসুন্ধরা। আসলেন, দেখলেন আর জয় করলেন। ড্যানিয়েল কলিন্দ্রেসের বিপিএল যাত্রাটা প্রায় এমনই। বিশ্বকাপ খেলা এই ফুটবলার গতি আর ছান্দিক ফুটবলের স্বাদ দিয়েছেন বাংলাদেশের সমর্থকদের। বসুন্ধরা কিংসের সাথে শেষ করছেন সম্পর্ক, সেই সাথে বিদায় বলছেন বাংলাদেশকেও। তাই আপাতত উড়ন্ত কলিন্দ্রেসের উদযাপনের আর দেখা মিলবে না কিংস জার্সিতে। 2018 সালের সেপ্টেম্বরে কলিন্দ্রেসের সাথে চুক্তি করে কিংস। সদ্য শেষ হওয়া রাশিয়া বিশ্বকাপের কোস্টারিকা স্কোয়াডে ছিলেন বলেই আলোড়ন তুলেছিলেন। সেই আলোড়নে শুধু আলো ছড়িয়েছেন দিনে দিনে, প্রমাণ করেছেন নিজেকে বারবার। বসুন্ধরা কিংসের হয়ে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ সহ এএফসি কাপেও একটি ম্যাচ খেলেছেন ড্যানিয়েল। সব মিলিয়ে 2 মৌসুমে 48 ম্যাচ খেলেছেন, করেছেন 26 গোল। পরিসংখ্যান ছাপিয়ে তার ফুটবল শৈলীতে মুগ্ধ ছিলেন দেশের ফুটবল প্রেমীরা। মাত্র 2 মৌসুমেই কিংস জার্সিতে জিতেছেন পেশাদার স্তরের সবকটি ট্রফি। অসাধারণ মৌসুম কাটিয়েছি আমরা। বসুন্ধরা কিংস দেশের ফুটবল উন্নয়নের চেষ্টা করছে, আর আমি আমার সেরাটা দিতে পারার তৃপ্তি নিয়েই ফিরছি। দলে আমার ভালো বন্ধু ছিল ইমন, জনি আর মতিন। অনেক স্মৃতি আছে, তার মধ্যে ট্রেনে ময়মনসিংহ যাওয়াটা সবচেয়ে মজার অভিজ্ঞতা ছিল। এশিয়ার কয়েকটি ক্লাব থেকে অফার পেয়েছি, দেশের ক্লাব থেকেও ডাক এসেছে। I try to give my best and collect good memories. কলিন্দ্রেসের বিদায়ে তার সমমানের ফুটবলার দলে ফেরানোর ভাবনা বসুন্ধরা কিংসের। কলিন্দ্রেস আমার যেটা মনে হয় যে আমাদের সাথে কিংবা বাংলাদেশের জনগণের সাথে যেভাবে মিশেছে, সেটা একজন বিদেশি হিসাবে আমাদের কাছে একটা পরম পাওয়া ছিল। সে খুব সহজভাবে আমাদের সাথে মিশছে, সাধারণ জনগণের সাথে মিশে। এটা হয়তো অন্যান্য বিদেশি ক্ষেত্রে পাওয়া যায় না, এবং অ্যাজ এ ম্যান হিসেবে সে খুবই উদার মনের। তো আমরা এই দিকটাতে অবশ্যই আমরা তাকে বেশি মিস করব। খেলোয়াড় কলিন্দ্রেসের বিকল্প হয়তো আমরা খুঁজে পাবো, কিন্তু ব্যক্তি কলিন্দ্রেসের বিকল্প খুঁজে পাওয়াটা মুশকিল। চ্যাম্পিয়নশিপ ধরে রাখতে নতুন মৌসুমে ভালো মানের বিদেশির সাথে দেশীয় তারকাদের উপর চোখ রাখবে বসুন্ধরা। তারেক হোসেন শিমুল, সময় সংবাদ। দেখছেন খেলার সময়, সঙ্গে থাকুন। আবারও স্বাগত খেলার সময়। সব ধরনের ফার্নিচারের সর্বাধিক ডিজাইনের সমাহার এখন রিগালে। রিগাল ফার্নিশ ইওর ড্রিম। জার্মান কাপের ফাইনালে উঠেছে বায়ার্ন মিউনিখ। ঘরের মাঠে আইনট্রাখট ফ্র্যাঙ্কফুর্টের বিপক্ষে 2-1 গোলের ব্যবধানে সেমিফাইনাল জেতে বাভারিয়ান ক্লাবটি। লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে 4 জুলাই। ফুটবলের সব আয়োজন যখন থমকে আছে, তখন ঠিকই রং ছড়িয়েছে জার্মান কাপ। ইউরোপে সবার আগে ফুটবল নিয়ে মাঠে নেমেছে জার্মানরা। করোনাকে পাশ কাটিয়ে শুরু হয়েছে বুন্দেসলিগা। স্টেডিয়ামে চলছে রুদ্ধদ্বার খেলা। করোনার কারণে স্থগিত হওয়া জার্মান লিগের খেলাও শেষের পথে। দর্শকহীন গ্যালারিতেই অনুষ্ঠিত হলো সেমিফাইনাল ম্যাচ। তবে সেমিফাইনালের এই ম্যাচে যেন ফিরে এলো পুরনো দিনের স্মৃতি। অনেকটা প্রতিশোধের ম্যাচই বলা চলে, কেননা 2018 সালের ফাইনালে যে ব্যবধানে হেরে শিরোপা খুইয়েছিল বাভারিয়ানরা, তারই পুনরাবৃত্তি হয় এই ম্যাচে।
লিগের দ্বিতীয় সেমিফাইনালে ঘরের মাঠে এনট্রাক্ট ফ্রাঙ্কফুর্টকে আতিথ্য দেয় মিউনিক। ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তার করে বায়ার্ন মিউনিক। গোল আদায় করে নেয় ম্যাচের 14 মিনিটেই। থমাস মুলারের পাস থেকে গোল করে লিড এনে দেন ইভান পেরিসিচ। তবে প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি কোনো দলই। দ্বিতীয়ার্ধে লড়াইটা হয় সমানে সমান। ম্যাচে 69 মিনিটে সমতা ফেরায় ফ্রাঙ্কফুর্ট। কস্তার গোলে ম্যাচে রোমাঞ্চ ফিরে পায় দ্য ইগলসরা। তবে সমতা ধরে রাখতে পারেনি বেশিক্ষণ। 74 মিনিটে আবারও ফ্রাঙ্কফুর্টের গোলরক্ষককে পরাস্ত করেন রবার্ট লেভানডস্কি। পোলিশ স্ট্রাইকারের এই গোলেই 2-1 ব্যবধানে জয় নিশ্চিত করে বায়ার্ন মিউনিক। 4 জুলাই 20তম শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে বাভারিয়ানরা। ফাইনালে তাদের প্রতিপক্ষ বায়ার লেভারকুসেন। সাজিদ আরাফাত, সময় সংবাদ। এই মুহূর্তে জার্মানির বার্লিনে আছেন সহকর্মী বিটু বড়ুয়া। জার্মান কাপ ও বুন্দেসলিগার সবশেষ খবর জানতে সরাসরি চলে যাব তার কাছে। বিটু। ইমদাদ, আসলে উত্তেজনা ছড়িয়েছে গতকালের ম্যাচে আসলে দর্শক ছিল না, কিন্তু তারপরও জার্মান ফেডারেশনস কাপ কিংবা জার্মান পোকাল যেটাই আপনি বলুন না কেন, দর্শকরা কিন্তু ব্যাপক উপভোগ করেছে। যদিও প্রথমার্ধে আপনি জানেন যে ক্রোয়াট ইভান পেরিসিচ 14 মিনিটের মাথায় তিনি আসলে গোল করেছেন বায়ার্ন মিউনিকের হয়ে, এবং সেই সাথে প্রথমার্ধে কিন্তু আর গোল হয়নি। দ্বিতীয়ার্ধে আসলে আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্ট চরম উত্তেজনা নিয়ে মাঠে নামে এবং দারুণ খেলা উপহার দিতে চেষ্টা করে। আপনারা জানেন যে তাদের আসলে রক্ষণভাগ খুবই চমৎকার। তাদের যে গোলরক্ষক কেভিন ট্রাপ, তিনি আসলে অসাধারণ খেলছেন। আপনি জানেন যে আসলে তারা ইউরোপিয়ান সহ চ্যাম্পিয়ন্স লিগে খেলার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে তাদের এই দলটি। ফ্রাঙ্কফুর্টের আসলে ফ্রাঙ্কফুর্ট এতটা চমৎকার খেলতে গিয়ে কিন্তু তারা গোল আদায় করে নিয়েছিল 69 মিনিটে। আপনি জানেন যে দা কস্টার গোলে তারা কিন্তু দারুণভাবে সমতায় ফিরে আসে। সেই সাথে আসলে আপনি জানেন যে রবার্ট লেভানডস্কি, তিনি আসলে সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে দক্ষ একজন সুইমার কিংবা দক্ষ একজন স্ট্রাইকার। সেই সময় তিনি আসলে 74 মিনিটে গিয়ে আসলে সামান্য ইনজুরি থেকে ফেরা থিয়াগোকে ধাক্কা দিলে 90 মিনিটের মধ্যে আসলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেই উত্তেজনায় আপনি জানেন যে অনেক সময় সংক্রমণ ব্যাধিতে হলুদ কিন্তু দারুণভাবে কাজে দেয়। সেখানে রেফারি মার্কো ফ্রিজ, তিনি আসলে হলুদ কার্ড দেখিয়ে হিন্ট্রা ইয়াগার এবং হার্নান্ডেজকে সতর্ক করেন। সেই সাথে আসলে উত্তেজনা একেবারেই কমে যায় এবং ফুটবল কিন্তু একেবারে শেষের পর্যায়ে চলে যায়। সেই সাথে আসলে এক্সট্রা মিনিটে আর খেলার কোনো দরকারই ছিল না। দুদলে আসলে পরাজয় কিংবা জয় যেটাই হোক না কেন মেনে নেয়। এবং 4 জুলাই আসলে বায়ার লিভারকুসেনের মুখোমুখি হবে বায়ার্ন মিউনশেন। তারা আসলে তৃতীয়বারের মতো ফাইনালে পৌঁছেছে এবং সেটি আসলে তাদের জন্য সফলতার বিষয়। সেই সাথে আপনি জানেন যে আজ এবং গতকাল কোনো বুন্দেসলিগার খেলা ছিল না। আগামীকাল কিন্তু বুন্দেসলিগার খেলা অনুষ্ঠিত হবে। আপনি জানেন যে টেবিলের 3-এ থাকা লাইপজিগ সাথে থাকা এই মুহূর্তে হফেনহাইমের সাথে। ইমদাদ, আমার কাছে এই ছিল আপাতত আসলে জার্মান ফেডারেশনস কাপ এবং বুন্দেসলিগার সর্বশেষ। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া। ইনজুরির কারণে চলতি মৌসুমে আর টেনিস কোর্টে ফেরা হবে না রজার ফেদেরারের। ডান পায়ের গোড়ালিতে অস্ত্রোপচার করায় আপাতত মাঠের বাইরে থাকতে হবে এই টেনিস বরপুত্রকে। সামাজিক মাধ্যমে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন ফেডেরার। সবশেষ অস্ট্রেলিয়ার ওপেনে মাঠে নেমেছিলেন তিনি। সেমিফাইনালে নোভাক জোকোভিচের কাছে হেরে আসর থেকে ছিটকে পড়েন তিনি। মূলত তখনই ডান পায়ের গোড়ালিতে চোট পান 38 বছর বয়সী সুইস তারকা। এরপর পুনর্বাসন চললে উন্নতি না হওয়ায় অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন তিনি। এর ফলে চলতি মৌসুমে তার মাঠে নামার সম্ভাবনা শেষ হয়ে যায়। এর আগে 2016 সালে একই ইনজুরিতে পড়েছিলেন তিনি। চোট থেকে ফিরে সেবার জিতেছিলেন 2টো গ্র্যান্ড স্লাম। তবে গুরুতর হওয়ায় এবার টেনিস কোর্টে ফেরার সিদ্ধান্ত থেকে বিরত থাকেন ফেডেক্স। 2021 অলিম্পিক গেমস সামনে রেখে কোয়ারেন্টাইনে থেকে অনুশীলন চালিয়ে যাচ্ছেন আর্জেন্টিনার অ্যাথলিটরা। এই যেমন বুয়েনোস আয়ার্সে কায়াক রেসার সেবাস্তিয়ান রোসি ঘরে বসেই ভিন্ন পথ বেছে নিয়েছেন অনুশীলনের। করোনার কারণে লোকালয়ে যে নদী বা লেকে কায়াক নিয়ে প্যাডেল চালানো সম্ভব না হওয়ায় বান্ধবীর বাসার পুলে বিকল্প পদ্ধতিতে প্রস্তুতি নিচ্ছেন। এবার দেখে আসবো তারই কিছু অংশ। অলিম্পিক সামনে রেখে আমাদের প্রস্তুতি নিতেই হতো, তাই চিন্তা করলাম এখন থেকেই শুরু করে দেই। যেহেতু খেলাটা পানির, তাই আপাতত পুলেই অনুশীলন করা শুরু করি। আমি ভাগ্যবান যে বাসায় একটা পুল আছে। কায়াক আর প্যাডেল চালিয়ে অন্তত পুলে এতটুকু অনুশীলন করতে পারছি। একেবারে কিছুই না থাকার চেয়ে এতটুকু কম কিসে।
আপনি প্রাকৃতিকভাবে লেকে বা নদীতে যেভাবে প্রস্তুতি নিতে পারবেন এখানে তা পারবেন না। পুলে এভাবে কায়াক চালানো সত্যিই অদ্ভুত, কিন্তু আমাদের কাছে আর কোনো বিকল্প নেই, তাই এটা করাই লাগতো। এই লকডাউনের মাঝে অনুষ্ঠিত হলো ডেকাথলন। তবে অংশ নেয়া 3 প্রতিযোগীর কেউই হননি মুখোমুখি। যে যার মতো করে নিজের বাড়ির উঠোনে কিংবা বাড়ির পাশে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে খেলেছেন, যেখানে ভার্চুয়াল টাইমিংয়ে কোল আর উইবোকে হারিয়েছেন ডেকাথলনের বিশ্ব রেকর্ডধারী ফরাসি অ্যাথলিট কেভিন মায়ার। লকডাউনের শিকল ছিঁড়ে ধীরে ধীরে মাঠে ফিরতে শুরু করেছে খেলা। ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল কিংবা বেসবলের জনপ্রিয় টুর্নামেন্টগুলো শুরু হয়েছে অথবা মাঠে গড়ানোর অপেক্ষায় আছে। তবে ফেরার দৌড়ে অনেকটাই পিছিয়ে অ্যাথলেটিক্সের ইভেন্টগুলো। অবশ্য একটু অভিনব কায়দায় সেই বন্ধাত্ব কাটানোর চেষ্টা করেছেন ডেকাথলনের 3 অ্যাথলিট কেভিন, কোল আর উইবো। দ্য আলটিমেট গার্ডেন ক্ল্যাশ শিরোনামের এই লড়াই অনুষ্ঠিত হয়েছে 3 ধাপে। তবে ট্রায়াথলনের চেয়ে ডেকাথলনের ইভেন্টগুলো একটু ব্যতিক্রম। সাঁতার, সাইক্লিং আর দৌড় নয়, 4 মিটার পোল ভল্ট, 12 মিটার শটপুট আর শেষে দৌড়। প্রতিযোগীদের সঙ্গে ছিলেন একজন করে সহযোগী, যারা সময় ও পয়েন্ট গণনার পাশাপাশি ধারণ করেছেন ভিডিও। শুরুতেই পোল ভল্টে নির্ধারিত সময়ে 17 বার সফলভাবে লাফ দিয়ে এগিয়ে যান কেভিন মায়ার। তখন উইবো আর কোলের পয়েন্ট যথাক্রমে 15 আর 14। এরপর গোলক নিক্ষেপের রাউন্ডে ধরা ছোঁয়ার বাইরে চলে যান ফরাসি এই অ্যাথলিট। 10 মিনিটে 28 বার 12 মিটারের লাইন অতিক্রম করে মায়ারের নিক্ষিপ্ত লৌহ গোলক। তবে এই রাউন্ডে উইবোকে টপকে দ্বিতীয় স্থানে চলে আসেন কোল। শেষে 20 মিটার ট্র্যাকে মায়ার ও উইবো সমান 26টি করে চক্কর দিলেও 27 চক্কর দিয়ে এই রাউন্ডটি নিজের করে নেন কোল। তবে শেষ পর্যন্ত 71 পয়েন্টে বিজয়ী কেভিন মায়ার। আমি স্প্রিন্টে দক্ষ, তবে 1500 মিটার আমার জন্য একটু চ্যালেঞ্জিং ছিল। তবে আমার কাছে মনে হয় আমি খারাপ করিনি। গতি নিয়ন্ত্রণ করাটাই এখানে মূল বিষয় ছিল। পোল ভোল্টে আমার হাতটা ফসকে যাচ্ছিল, ঘামের কারণে ভোল্ট ধরতে সমস্যা হচ্ছিল। বিষয়টা শর্ট পুটের সময়ও ভুগিয়েছে, তবে পুরো বিষয়টা উপভোগ করেছি। ফলাফল অনেকটা অনুমিতই ছিল। গেল 3-4 মাসে আমি খেলতে পারিনি, লকডাউনের জন্য বাইরেই বের হইনি। অন্যদের সঙ্গে আবারও যে প্রতিযোগিতা করলাম সেটাই বেশি ভালো লাগছে। ফলাফল আমার জন্য মুখ্য নয়। ফ্রান্সের মপিলিয়ে থেকে কেভিন মায়ার, জার্মানির মেইস থেকে কোল আর এস্তোনিয়ান অ্যাথলিট উইবো এই গার্ডেন ক্লাসে অংশ নেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ।